স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা WBTA টেস্ট পেপারের পেজ নাম্বার 115 এর হাওড়া ডিস্ট্রিক্ট যে কোশ্চেন পেপারটি আছে সেই পেপারটি সমাধান করব। এর আগের ভিডিওগুলিতে আমি এর আগের ম্যাথ পেপারগুলি সলিউশন করিয়েছি। যারা এর আগের ভিডিওগুলো দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবে। WBTA এবং ABTA টেস্ট পেপারের দুটি আলাদা করে প্লে লিস্ট বানানো আছে, সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর WBTA, ABTA এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ম্যাথ পেপারগুলি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে দেখো, এখানে একের দাগের একের অঙ্কটি বলছে 5 বছরের সুদ ও সুদ আসলের অনুপাত এত। এখানে অঙ্কটি ভুল দিয়েছে, এখানে আসল কথাটা হবে না, ঠিক আছে। 5 বছরের সুদ ও সুদ আসলের অনুপাত হচ্ছে 1:9 হলে সুদের বার্ষিক হার কত, ঠিক আছে। তাহলে এখানে একের দাগের একের অঙ্কটি ধরি সুদের হার বা বার্ষিক সুদের হার সমান 8%, ঠিক আছে। তাহলে 5 বছরের সুদটা আগে বের করে নিচ্ছি, আর এখানে আসলটা বলে দেওয়া নেই, তাহলে পিটাও ধরে নিচ্ছি, পি এখানে হচ্ছে আসল, ঠিক আছে। তাহলে পি টাকার 5 বছরে 8% সরল সুদের হারে সুদ হয় সমান, সুদ 5 বছরের সুদ কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু কী হয়, পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর বলতে আর ইন্টু টি বলতে এখানে 5 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 5×100, তাহলে পি আর বাই 20 এত টাকা হচ্ছে সুদের পরিমাণ 5 বছরের। এবার কি বলেছিল, সুদ আসলের অনুপাত, তার মানে সুদ আসল কী হবে, তাহলে সুদ আসল পি প্লাস আই এর মান হবে, দেখো পি প্লাস আই কত পাওয়া গেল, পি আর বাই 20। তাহলে 20 পি প্লাস পি আর ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু, ওপর থেকে যদি পিটা কমন নিয়ে নেওয়া হয় তাহলে 20 প্লাস আর ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এত টাকা হচ্ছে সবৃদ্ধিমূল বা সুদ প্লাস আসল। এবার এতে অনুপাত চেয়েছিল, তাহলে আই ডিভাইডেড বাই পি প্লাস আই ইকুয়াল টু কী পাওয়া যাবে, অনুপাত আমি একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখেছি, ঠিক আছে। তাহলে কি আছে, পি আর বাই 20 ডিভাইডেড বাই পি প্লাস আয়ের মান পাওয়া গেছে এখানে পি ইন্টু 20 প্লাস আর ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এই যে মেন ডিভাইডেড বাইটা এটা এবার ইন্টু করে দেবো, তাহলে পি আর বাই 20 ইন্টু 20 ডিভাইডেড বাই পি ইন্টু 20 প্লাস আর, ঠিক আছে। তাহলে পি কেটে যাচ্ছে, এখানে 20 কেটে যাচ্ছে, তাহলে আর বাই 20 প্লাস আর, এখানে অঙ্কটিতে অনুপাত দেওয়া ছিল 1:9, তাহলে শর্ত কী পাওয়া যাবে, শর্ত আর বাই 20 প্লাস আর ইকুয়াল টু 1/9, বা কোনাকুনি গুণ করলে দেখো 9 আর ইকুয়াল টু 20 প্লাস আর, বা এখানে আরটা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে 8 আর ইকুয়াল টু 20 পাওয়া যাচ্ছে, বা আর ইকুয়াল টু 20/8, ঠিক আছে। 4 দিয়ে করলে 4×2 8, 4×5 20, তাহলে 2.5। তাহলে আর এর মানটা কী পাওয়া যাচ্ছে, অতএব আর ইকুয়াল টু 2.5%, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ দেখো এর অ্যান্সার হবে। এবার দুই অঙ্কটি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কে এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল কী করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে দিয়ে এটা গুণ করে দেবো, তাহলে কে 2x মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কে ইন্টু 1 বলতে কে ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার এই দুটো থেকে যদি মাইনাস এক্সটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস এক্স কমন নেওয়ার পর ব্র্যাকেট শুরু করছি, তাহলে প্রথমটা কি 1 পড়ে থাকবে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এক্স নিয়ে নেওয়ার জন্য 2 পড়ে থাকছে, ঠিক আছে। প্লাস কে ইকুয়াল টু 0। এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 প্রথমে লিখলাম, ইন্টু এক্সটা পরে লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটিকে যদি এই 1 নং সমীকরণকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে সেখান থেকে আমরা এ এর মান কী পাবো, 1 পাবো, বি হিসাবে এখানে পাবো মাইনাস 1 প্লাস 2k, ঠিক আছে, আর সি হিসাবে পাবো কে। তাহলে এখানে কি বলেছিল যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে শূন্য। আমরা একটি শর্ত কী পেয়েছিলাম, যে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হয়, কি মাইনাস বি বাই এ, মানে মাইনাস এখানে হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস বি বলতে এখানে কত, মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এখানে এ বলতে কত 1, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2k, বুঝতে পারলে। কিন্তু এখানে বীজদ্বয়ের সমষ্টি কত দিয়েছে, শূন্য দিয়েছে, তাহলে কে এর মান চেয়েছে, তাহলে শর্ত এখানে পাঁচটা দিয়ে করে দিচ্ছি, যে শর্ত 1 প্লাস 2k ইকুয়াল টু 0, বা 2k ইকুয়াল টু মাইনাস 1, বা কে ইকুয়াল টু মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 3 দাগের অঙ্কটি কী আছে দেখো, 3 দাগের অঙ্কটি দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে একটি ত্রিভুজ আঁকছি, এর পরিকেন্দ্র হচ্ছে ও, তাহলে এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আর কি বলেছে, যে এবিসি ত্রিভুজ
এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও এবং কোণ এ ও সি এই কোণটা কি বলেছে যে 130, এটা হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে কোণ এবিসির মাপ কত হবে, এবিসি এই কোণটার মাপ কত হবে। তাহলে দেখো তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ যে এসি বৃত্তচাপের ওপর এ ও সি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এই একই বৃত্তচাপ এসির ওপর এ বি সি হচ্ছে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হয় ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, তার মানে কোণ এবিসি হবে এই কোণ এওসির অর্ধেক। যেহেতু কোণ এবিসির দ্বিগুণ হচ্ছে কোণ এওসি, তাহলে কোণ এবিসিটা হবে কোণ এওসির অর্ধেক। ঠিক আছে, তাহলে দেখো আমি ওই কথাগুলো লিখছি না কারণ এটা এমসিকিউ। তাহলে তোমরা লিখে নিতে পারো যে বৃত্তচাপ এসি এর ওপর কোণ এওসি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিসি হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে সুতরাং কোণ এওসি সমান 2 কোণ এবিসি। তাহলে অতএব এবিসি মানটা চাই, অতএব কোণ এবিসি সমান হাফ অফ কোণ এওসি। ঠিক আছে, তাহলে হাফ অফ কোণ এওসির মান কত 130। তাহলে এটা কাটাকুটি করলে কত পাওয়া যাবে 65 পাওয়া যাচ্ছে, তাহলে 65 ডিগ্রি। এখানে দেখো কোনো অপশানেই এটাই উত্তর দেওয়া নেই কিন্তু এখানে অঙ্ক অনুযায়ী উত্তর এটাই হবে। ঠিক আছে, তাহলে 65 হচ্ছে অ্যান্সার। এবার চারের অঙ্কটি কী আছে পড়ো। এখানে চারের অঙ্কটি বলেছে tan 5 থিটা ইকুয়াল টু cot 5 ফাই হলে থিটা প্লাস ফাই এর মান কত হবে। তাহলে কি দেওয়া আছে সেটাকে লিখে নিচ্ছি। দেওয়া আছে tan 5 থিটা ইকুয়াল টু cot 5 ফাই। ঠিক আছে, বা tan 5 থিটা ইকুয়াল টু ট্যানের দেখো কট হচ্ছে কার পূরক কোণ ট্যানের, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 5 ফাই। তাহলে দুদিক থেকে ট্যানটা ক্যান্সেল করলে অতএব 5 থিটা ইকুয়াল টু কী পাওয়া যাবে 90 ডিগ্রি মাইনাস 5 ফাই। ঠিক আছে, বা দেখো 5 ফাইটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 5 থিটা প্লাস 5 ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 5টা যদি কমন নিই তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 5। ঠিক আছে, 5 × 8 কত 90। ঠিক আছে, তাহলে থিটা প্লাস ফাইয়ের মান কত 18 ডিগ্রি পাওয়া গেল। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটি কী আছে দেখো। এখানে 5-এর অঙ্কটি দিয়েছে একটি অর্ধগোলকের কাচের পেপার ওয়েটের আয়তন 8 পাই ঘনসেমি হলে পেপার ওয়েটের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে। তাহলে অর্ধগোলকের কাচের পেপার ওয়েটের যদি ভূমির ব্যাসার্ধ সমান যদি আর সেমি ধরে নিই তাহলে আয়তন কী পাওয়া যাবে, ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওই পেপার ওয়েটের আয়তন পাওয়া যাবে। আমি শুধু আয়তন লিখছি। আয়তন সমান হবে দেখো একটি গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, কিন্তু এটা যেহেতু অর্ধগোলক তাহলে এর অর্ধেক হয়ে যাবে মানে হাফ ইন্টু হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 2 4 আমরা এটা জানি সূত্র হয় 2 পাই আর কিউব ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, আবার অর্ধগোলকের আয়তন কত দিয়ে দিয়েছে 18 পাই ঘনসেমি। তাহলে এত ঘনসেমি যদি হয় তাহলে শর্ত দেওয়া আছে এর মানটা হবে 18 পাই। ঠিক আছে, তাহলে আর কিউব ইকুয়াল টু কী পাওয়া যাবে 18 পাই ইন্টু 3 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আবার 9 2 18, বা আর কিউব ইকুয়াল টু দেখো কিউব রুট অফ চাপাবো দুদিকে। কেন কিউব রুট অফ চাপালাম, কারণ এই কিউবটাকে তুলতে গেলে কিউব রুট অফ লিখতে হবে। ঠিক আছে, তাহলে উভয় দিকে কিউব রুট অফ করলে তাহলে 9টা ভাঙলে 2টো 3 একটা 3 ছিল। আবার কিউব রুট অফের মানে কি যে রুটের ভেতরে কিউব রুট অফের ভেতরে যদি 3টে একই সংখ্যার গুণফল থাকে সেটা একটা সংখ্যা হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, বা আর ইকুয়াল টু কী পাওয়া যাবে 3 পাওয়া যাবে। এই সমাধানটাই তোমরা অন্যভাবে করতে পারতে। দেখো এখানে আর এর মান 3 চলে এসেছে, আমি আর একটা নিয়মে করে দিচ্ছি। দেখো আর কিউব সমান কী ছিল 27, বা আর কিউব সমান কি 3 কিউব লেখা যেত। তো তাহলে পাওয়ারগুলো যখন সমান হয় তখন বেস বা নিধানগুলোও সমান হয়ে যায়, এর আগেও অঙ্ক করানোর সময় বলেছি। তাহলে এখান থেকে আর এর মানটা কি 3 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আর এর মান যখন 3 পাওয়া যাচ্ছে অর্থাৎ ভূমির ব্যাসার্ধ যখন 3 সেমি হয় তাহলে সেক্ষেত্রে এখানে কী চেয়েছিল পেপার ওয়েটের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছিল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান সূত্র কী হয় 3 পাই আর স্কোয়ার, কারণ পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর 2 পাই আর স্কোয়ার হচ্ছে বক্রতলটার ক্ষেত্রফল। তাহলে মোট হচ্ছে 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু আর বলতে এখানে 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে কত পাওয়া যাচ্ছে 3 3 9 3 9 27, তাহলে 27 পাই। ঠিক আছে, তাহলে 27 পাই এত বর্গ সেমি। তাহলে এত বর্গ সেমি এখানে দেখো সি এর অপশানটা হয়ে যাবে এখানে অ্যান্সার। ঠিক আছে, তো 5-এর অঙ্কটি হয়ে গেল। এবার 6-এর অঙ্কটি কী বলেছে দেখো। বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনে লেখচিত্রে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করা হয় নিম্নসীমা ক্রমযৌগিক পরিসংখ্যা ঊর্ধ্বসীমা না মধ্যমা। তাহলে দেখো যখন আমরা ওজাই অঙ্কন করছিলাম বা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে লেখচিত্র যখন অঙ্কন করছিলাম তখন দুটো অক্ষ নিয়ে নিয়েছিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স হবে মূলবিন্দু ও, এবং ওপরটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই বরাবর আমরা কী করছিলাম এই বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা এই কথাটা লেখা হচ্ছিল। ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর কে নেওয়া হচ্ছিল উচ্চসীমা, এটা মনে রাখবে তোমরা। ঠিক আছে, ওজাই অঙ্কনের সময় এক্স অক্ষ বরাবর উচ্চসীমা বা নিম্নসীমা নেওয়া হয়, আর ওয়াই অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর এটা নেওয়া হলো, ওয়াই অক্ষ বরাবর ক্রম যৌগিক পরিসংখ্যা নেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এবার 2-এর অঙ্কটি কী বলছে দেখো, 2-এর অঙ্কটি বলেছে মিশ্র অংশীদারি কারবারে সবার মূলধন ড্যাশ সময়ের জন্য নিয়োজিত থাকে। তাহলে অংশীদারি কারবার দুই ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র অংশীদারি কারবারে সবার মূলধন ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা সময়ের জন্য নিয়োজিত থাকে। তাহলে তোমরা এটা আলাদা সময়ের জন্য বা বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত থাকে এটা লিখে দেবে, ঠিক আছে। এবার 2-এর অঙ্কটি কী আছে দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস কত হবে। তাহলে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই আছে আর এক্স ভ্যারিজাস জেড আছে। তাহলে এখানে কিন্তু ওয়াই মাইনাস জেডের মানটা কার সাথে সমানুপাতিক হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে ওয়াই ভ্যারিজাস এক্স এটা লেখা চলে, আবার একই রকমভাবে এটা জেড ভ্যারিজাস এক্স লেখা চলে, ঠিক আছে। যদি এক্স ওয়াইয়ের সাথে সমানুপাতিক হয় তাহলে ওয়াইটা এক্সের সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও তাই। তাহলে এখান থেকে কী লেখা যাবে, ওয়াই ইকুয়াল টু কে এক্স, যেখানে কেটা হচ্ছে কি একটি ধ্রুবক, আবার জেড ইকুয়াল টু কে ওয়ান এক্স ধরে নিলাম, ঠিক আছে। এর ক্ষেত্রে কে হচ্ছে ধ্রুবক আর এর ক্ষেত্রে কে ওয়ান হচ্ছে ধ্রুবক। এবার কি বলেছিল, অতএব ওয়াই মাইনাস জেডের মানটা কী আসছে দেখো, তাহলে ওয়াই মাইনাস জেড বলতে কে এক্স মাইনাস জেডের মানটা হচ্ছে কে ওয়ান এক্স। তাহলে এক্সটা যদি কমন নেই কে মাইনাস কে ওয়ান, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু কি, এই রাশিটা কি ধ্রুবক, তো তাহলে এক্স ইন্টু ধ্রুবক। আমি কি বলেছিলাম যে সমান এবং ধ্রুবকটা যদি বাদ দিই তাহলে সেখান থেকে আমরা প্রপোর্শনাল টু সাইন দিতে পারি। তার মানে কি ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু, এখানে সমান আর ধ্রুবকটা বাদ চলে গেলে বাকি পড়ে থাকছে এক্স, এটা ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু কী পাবো, বা ভ্যারিজাস এক্স পাবো, ঠিক আছে। ড্যাশ এক্স বসিয়ে দেবে। এবার 3-এর অঙ্কটা কী আছে দেখো, 3-এর অঙ্কটি বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কী হবে। এই অঙ্কটি এর আগেও এসেছে, আমি তখন সমাধান করার সময় ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো এখানে উত্তরটি হবে সূক্ষ্মকোণ। কেন হবে সেটা এখন তোমরা দেখে নাও। 3 দেখা বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো বুঝতে তোমাদের খুবই অসুবিধা হয় আমি জানি, তো এখানে একটু ভালোভাবে বুঝে নাও। যদি আমি একটি বৃত্ত আঁকি, কী বলেছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে দেখো এইটা হচ্ছে অর্ধবৃত্ত, যেখানে এটা হচ্ছে ও বিন্দুটা আমি যদি নাম দিয়ে দিই, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে অর্ধবৃত্তের থেকে যদি বেশি বৃত্তাংশ নিই আমি, তাহলে বেশি বৃত্তাংশ বলতে আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, এটা এ বি ধরে নাও বৃত্তটির ব্যাস, ঠিক আছে। এটা হচ্ছে অর্ধবৃত্ত। এখানে একটি বিন্দু নিচ্ছি, সেটার নাম দিচ্ছি সি, আর এখানটা একটা বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে ডি নাম দিচ্ছি। তাহলে অর্ধবৃত্ত বলতে এইটুকু বৃত্তাংশ বোঝাচ্ছে। এবার যদি আমি এটা যোগ করে দিই, তাহলে দেখো এই যে পুরো বৃত্তাংশটি, এটা কি অর্ধবৃত্তের থেকে তো বড়, তাহলে এই বৃত্তাংশ দিয়ে যে কোণটা পরিধির ওপর তৈরি হবে সেই কোণটা বলেছে সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটি শর্ত কি জানি, যে কোনো বৃত্তচাপ দ্বারা, যেমন এখানে সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত সিওডি কোণটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এবং সিডি বৃত্তচাপ দ্বারাই গঠিত কোণ সি, এটা একটা নাম দিয়ে দিচ্ছি ই, তাহলে সিইডি এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ বা সকল বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হয়। তার মানে এই কোণটার মান হবে এই কোণের দ্বিগুণ, ঠিক আছে। তার মানে দেখো কোণ সিইডি এর মানটা হবে কোণ সিওডি এর অর্ধেক, তাই তো, বুঝতে পারলে। এই সম্মুখ কেন্দ্রস্থ কোণের মানটা যদি এই কোণের দ্বিগুণ হয়, তার মানে এই কোণটার মান হবে সম্মুখ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে এই বৃত্তস্থ কোণের মাপ, ঠিক আছে। তাহলে দেখো এই সম্মুখ কেন্দ্রস্থ কোণটা 180 থেকে বেশি না কম। যদি আমি বলতাম যে এ ও বি এই কোণটা কত ডিগ্রি টোটালটা, তাহলে তখন তোমরা বলতে 180 ডিগ্রি, কারণ একটি সরলরেখার ওপর 180 ডিগ্রি কোণের সৃষ্টি হয়। তাহলে এ ও বি কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, কিন্তু সিওডিটা কি 180 থেকে কম, তো তাহলে সিওডিটা হচ্ছে সিওডি কোণটি হলো 180 ডিগ্রি এর থেকে কম। তাহলে সিওডির সাথে যদি হাফ আমি গুণ করি, তাহলে সিওডি কোণের সাথে যদি হাফ গুণ করি, তাহলে কোণ সিইডি এই কোণের মাপটা কি হবে, দেখো 180-র অর্ধেক কত হয়, 180 ডিগ্রির অর্ধেক হয় 90 ডিগ্রি, তাই তো। তাহলে সিওডি কোণটা যেহেতু 180 থেকে কম, তাহলে সিইডির মাপটা কি 90-এর থেকে কম আসবে, কারণ 180-র অর্ধেক হয় 90, যেহেতু সিওডির কোণের মাপটা 180 থেকে কম, তাহলে সিইডির মাপটা এই 90 থেকে কম আসবে। তাহলে কোণ সিইডি এর মাপটা সবসময় কম আসবে 90 ডিগ্রির থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে, কারণ অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ যদি আমি নিই, সেক্ষেত্রে কোণের মান সূক্ষ্মকোণ হবে, তাই তো। এই কোশ্চেনটি আবার ঘুরিয়ে আসে কীরকমভাবে, যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। তাহলে সেক্ষেত্রেও সেই কথাটি কি ঠিক হবে, সেটা তোমরা এখান থেকে এই ছবিটা এই ধরনের ছবি এঁকে তোমরা বোঝবার চেষ্টা করবে, ঠিক আছে। এই একই নিয়মে করবে। তাহলে আশা করি এই অঙ্কটি বুঝতে পারলাম। এরপর 4 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, এটা তাহলে সূক্ষ্মকোণ হয়ে যাবে, ঠিক আছে। 4 দাগের অঙ্কটি বলেছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হাফ হলে থিটা এর মান কত হবে। তাহলে দেখো সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 মান হয় হাফ, তাহলে দুদিক থেকে সাইনটা বাদ দিয়ে দিলে তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত 30 ডিগ্রি পাওয়া যাবে, বা থিটা ইকুয়াল টু কী পাওয়া যাবে, দেখো মাইনাস থিটাটা ডান দিকে নিয়ে যাচ্ছি, 30টা বাঁ দিকে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 হয়ে যাচ্ছে, তার মানে কি 60 ডিগ্রি পাওয়া যাচ্ছে। একটা এখানে তাহলে বা দেবো না, এখানে অতএব দিয়ে দিচ্ছি, কারণ কি বা দিলে এখানে একটাই সমান দেওয়া চলে, পরে একটা সমান দেওয়া চলে না, ঠিক আছে, সেখানে এটা অতএব দিয়ে দিলাম, এটা তো সবসময় তোমরা খেয়াল রাখবে। আর এখানে থিটার মানটা কত 60 ডিগ্রি পাওয়া গেল, তাহলে 60 লিখে নেবে। এবার 5-এর অঙ্কটি কী বলেছে দেখো, 5-এর অঙ্কটি বলেছে একটি তাঁবুর ভূমির ব্যাসার্ধ 7 সেমি, তাঁবুটি তৈরি করতে 200 বর্গ সেমি কাপড় লাগে, তাঁবুর তির্যক উচ্চতা কত, তাহলে তাঁবু মানে কি একটি শঙ্কু, তাই তো, শঙ্কুর ভূমিতলটা কি বৃত্তাকার হয়, ঠিক আছে, তাহলে এই বৃত্তাকার বা তাঁবুর ভূমির ব্যাসার্ধ 7 সেমি দিয়েছে, তার মানে বৃত্তাকার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 7 সেমি, আর তির্যক উচ্চতা চেয়েছে মানে এই এল এর মান চেয়েছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর তাঁবুর উচ্চতা হচ্ছে এই ভূমির কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব, এটা আমরা সাধারণত এল ধরি, তাহলে এটা এবিসি, এটা বি, এটা সি যদি ধরে নিই, আর এই বিন্দুটা যদি ডি নাম দিই, তাহলে দেখো এটা হচ্ছে একটি তাঁবু, তাঁবু মানে হচ্ছে শঙ্কু, শঙ্কু আকারের একটি ঘনবস্তু। তাহলে এখানে কি বলেছিল যে তাঁবুটি তৈরি করতে 200 বর্গ সেমি কাপড় লাগে, তার মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি, ঠিক আছে, তাহলে আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র কী হয়, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, বা এটাও লেখা চলতো যে তাঁবুটি তৈরি করতে কাপড় লাগে সমান, তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, আবার এখানে তির্যক উচ্চতা চেয়েছে তো, তাহলে এখানে আর এর জায়গায় আমরা মানটা বসাবো, 7 দেওয়া আছে, তাহলে পাই ইন্টু আর বলতে এখানে 7 ইন্টু এল, তাহলে 7 পাই এল, এইটা দেওয়া আছে, এত বর্গ সেমি হচ্ছে তাঁবুটি তৈরি করতে কাপড় লেগেছে, মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, কিন্তু শর্ত কী দেওয়া আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা কাপড় লেগেছে কত 200 বর্গ সেমি, তার মানে এর সাথে 200 বর্গ সেমি সমান করে দেবো, তাহলে 7 পাই এল ইকুয়াল টু 200, বা এল ইকুয়াল টু কী পাওয়া যাবে 200 বাই 7 পাই, ঠিক আছে, বা এল ইকুয়াল টু 200 বাই 7 ইন্টু পাই, পাই বলতে কি 22-এর সাথে 22 না লিখে পরের লাইনে আবার নিচের সাথে কি উপরে নিয়ে যেতে হবে, তো তাই আমি একবারে উপরে 7 ইন্টু করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা 2 দিয়ে করলে 2 11 22, 2 দিয়ে 100, 7 কেটে যাচ্ছে, তাহলে কি 100/11, বা এল ইকুয়াল টু 100/11, তাহলে এটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলে এল ইকুয়াল টু কী পাওয়া যাবে 9-11 99 পূর্ণ 1/11 এইটা আসে, আমি এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে এনে দিয়েছি, তাহলে তির্যক উচ্চতা এত সেমি, এটা তোমরা দশমিকেও আনতে পারতে, ঠিক আছে, তাহলে দেখো এখানে তির্যক উচ্চতা তো এত এলো, অনেকে হয়তো বলবে যে উত্তরটা মেলেনি, দেখো অঙ্ক অনুযায়ী উত্তর আমার ঠিকই বেরিয়েছে, যদি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা 220 বর্গ সেমি দেওয়া থাকতো তাহলে কিন্তু উত্তর 10 আসতো, ঠিক আছে। এবার 6 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 6 দাগের অঙ্কটি বলেছে যে লেখচিত্রে উঁচাই অঙ্কন করার সময় এক্স অক্ষ বরাবর ড্যাশ প্রকাশ করা হয়, তাহলে এইখানে আমি এই অঙ্কটা করানোর সময় আগের 1 দাগের 6 অঙ্কটি করার সময় আমি বলে দিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর কী নির্ণয় করা হয়, উচ্চ সীমা, তাই তো, তাহলে তোমরা এটা লিখে নেবে যে এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা নির্ণয় করা হয়। তাহলে আশা করি 2 দাগের অঙ্কগুলি বুঝতে পারলে। এবার 3 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 3 দাগের 1 অঙ্কটি দিয়েছে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এখানে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, তাহলে একটি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2টো লোক হলেই হবে, মানে ব্যবসা তো একা করা যাবে না, 2টি লোক একসাথে অংশীদারি ব্যবসায় নিযুক্ত হতে পারে, তাহলে কমপক্ষে যদি কথাটা বলা থাকে কমপক্ষের ক্ষেত্রে 2জন লোক হলেই হবে, ঠিক আছে, তাহলে এটা বিবৃতিটি মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা লিখে দেবে। এবার 2 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 2 দাগটি বলেছে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজাস জেড হবে, তাহলে এটা আসছে কিনা দেখে নাও, এক্স ভ্যারিজাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা জেডের সাথে সমানুপাতিক হবে বলেছে এক্স ওয়াইয়ের মানটা, তাহলে এখান থেকে এক্সের মানটা কী পাওয়া যাচ্ছে কে জেড, আর এখান থেকে ওয়াইয়ের মানটা পাওয়া যাচ্ছে এখানে যে কোনো একটা ধ্রুবক কে 1 ধরে নিচ্ছি, তাহলে এখানে কেটা হচ্ছে একটা ধ্রুবক আর কে 1 হচ্ছে ধ্রুবক, তোমরা এখানে লিখে নেবে কে সমান ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, আর এখানে কে 1 সমান ধ্রুবক, ঠিক আছে, কিন্তু এখানে মান বের করতে বলেছিল যে এক্স ওয়াই এর মানটা জেডের সাথে সমানুপাতিক হবে দেখাও, তাহলে এক্স ওয়াই এর মানটা কী পাওয়া যাচ্ছে এক্স ইন্টু ওয়াই বলতে কে জেড ইন্টু কে 1 জেড, তাহলে কী পাওয়া যাচ্ছে কে ইন্টু কে 1 জেড স্কোয়ার, তাহলে আমি কি বলেছিলাম যে যখন সমান আর ধ্রুবক রাশিটা থাকবে না তখন আমরা প্রপোর্শনাল টু বা ভ্যারিজাস সাইনটা দিতে পারি, তাহলে এক্স ওয়াই ভ্যারিজাস কী পাওয়া যাচ্ছে জেড স্কোয়ার, কিন্তু এখানে জেড দেওয়া ছিল, তাহলে বিবৃতিটি মিথ্যা হবে, ঠিক আছে, তাহলে মিথ্যা হবে বিবৃতিটি, এইটা মিথ্যা নয়, ঠিক আছে। তারপরে কি বলেছে 3 দাগের অঙ্কটি বলেছে দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ সমান নয় তারা সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এখানে আমি একটি বড় বৃত্ত আঁকছি, এখানে একটি ছোট বৃত্ত আঁকছি, তাহলে কেন্দ্র দুটি যদি এটা হয় একটা ও একটা কিউ যদি নাম দিয়ে দিই, তাহলে দেখো এই দুটো বৃত্ত পরস্পরকে কি এখানে একটা বিন্দুতে ছেদ করছে এখানে একটা বিন্দুতে ছেদ করছে, মানে দুটো বিন্দুতে, তাহলে দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ সমান নয় তারা সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে, এই বিবৃতিটি সত্য হবে, ঠিক আছে। এবার 4 অঙ্কটি কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কটি দিয়েছে আলফা প্লাস বিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার মানটা 1 দেখাতে বলেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে বা দেখো এখানে বিটা সমান কী পাওয়া যাবে, বা এখানে আলফার মানটাই যদি বের করি তাহলে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা পাওয়া যাবে, তাহলে এখন সাইন স্কোয়ার
আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু কী পাওয়া যাবে, সাইন স্কোয়ার আলফা মানে কি সাইন আলফা, বা এটা চেঞ্জ করছি না, এটা একই রকম রেখে দিচ্ছি, প্লাস এইটাকে দেখো চেঞ্জ করছি, তাহলে সাইন বিটা তার হোল স্কোয়ার লেখা যায় তো, মানে এটা বোঝানোর জন্য আমি স্কোয়ার দিলাম, তোমরা একবারে সাইন স্কোয়ার বিটাটাকে পুরোক্ষণ হিসাবে চেঞ্জ করতে পারতে, যেটা আমি পরের লাইনে করবো। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে সাইন বিটার জায়গায় কী লেখা যায়, সাইন কার পুরোক্ষণ কসের, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস বিটা লেখা যায়, তার হোল স্কোয়ার আছে, তাহলে সমান দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে দেখো কস কস 90 ডিগ্রি মাইনাস বিটা বলতে কি আলফা বোঝাচ্ছে, তাহলে কস আলফা আর এখানে স্কোয়ারটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকাল টু কি 1 হয়, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, এই সত্য অনুযায়ী এটা 1 হয়, তাহলে এটা প্রমাণিত বা এটা সত্য হবে, ঠিক আছে। এবার 5 অঙ্কটি কী বলেছে দেখো, 5 অঙ্কটি বলেছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এ হলে তার ব্যাসার্ধ হয় 3a/পাই। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়, যখন অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, যেহেতু ভূমিটা হচ্ছে একটি বৃত্তাকার, তাহলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr²। তাহলে 3πr² মানটা কত দেওয়া আছে, এর সাথে সমান বলেছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধর মানটা মানে আর এর মানটা কী পাওয়া যাবে, r² ইকুয়াল টু কী পাওয়া যাবে a/3π, বা দুদিকে স্কোয়ার রুট চাপালে তাহলে আর ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে √a/3π, এটা তো আর স্কোয়ারের মানে রুটের ভেতর থেকে বের হয়ে আসতে পারবে না, তাহলে ব্যাসার্ধর মান এটা পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ব্যাসার্ধ বলেছে 3a/π, তার মানে এই বিবৃতিটি মিথ্যা হবে, ঠিক আছে। এবার 6 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 6 দাগটি বলেছে যে 3, 14, 18, 20 আর এখানে 0.5 দিয়েছে, এখানে ভুল করে দিয়েছে, এটা দশমিক হবে না, এটা কমা হবে, ঠিক আছে, কারণ এই অঙ্কটি এর আগেও এসেছিলো, আমি করে দিয়েছিলাম সেখানে। তাহলে দেখো এখানে এই সংখ্যা রাশিগুলো যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে 3, তারপরে 5, 14, 18, 20, তাহলে কটা পদ আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে এখানে মোট পদ n এর মানটা হচ্ছে 5, যেটা হচ্ছে একটি অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় মধ্যমা কী হবে, মধ্যমা সমান অযুগ্ম সংখ্যা মানে n এর মানটা যদি অযুগ্ম মানে বিজোড় সংখ্যা আসে, সেক্ষেত্রে সূত্র কী ছিল বা নিয়ম কী ছিল মধ্যমা বের করার, সেটা ছিল n+1/2 তম পদ হবে মধ্যমার মান, ঠিক আছে। তাহলে n+1 বলতে n এর জায়গায় 5 বসাচ্ছি, 5 + 1/2 ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3 তম পদ হচ্ছে এখানে মধ্যমার মান। তাহলে 3 নম্বর পদ কোনটা, 1, 2, 3, এটা হচ্ছে 3 নম্বর পদ, তাহলে 14 হচ্ছে এখানে মধ্যমা, কিন্তু এখানে মধ্যমা দিয়েছিল কি 18, তাহলে এখানে বিবৃতিটি মিথ্যা, ঠিক আছে। আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে, তো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে, আর এর পরের ভিডিওতে আমি 4 দাগের থেকে অঙ্কগুলি সমাধান করাবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সাথে ভিডিওটি শেয়ার করবে, আর WBT, ABT এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ম্যাথ পেপারগুলি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।